নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। থাম্বনেল দেখি আজকে আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় কি হতে চলেছে। তো আজকে অবশ্যই আমাদের ভিডিওর আলোচনা হবে কোন নক্ষত্র বা কোন রাশির কোন নক্ষত্রে জন্মগ্রহণ করলে আপনার কি গণ হবে। তো এই প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে আছে, সেই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে। জ্যোতিষশাস্ত্র মতে গণের বিষয়টা খুবই আলোচ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আমরা বিবেচনা করে থাকি। এটা শুধু বিবাহের ক্ষেত্রে নয়, আমাদের স্বভাবগত বৈশিষ্ট্যের ক্ষেত্রেও গণ দেখে কিন্তু অনেকটা বোঝা যায়। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। দেরি না করে আপনাদেরকে প্রথমেই বলে রাখি, ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। জ্যোতিষ শাস্ত্র মতে আমাদের 27টি নক্ষত্র আছে, আর প্রত্যেকটি নক্ষত্রের জন্য কিন্তু আলাদা আলাদা গণ আছে, এবং এই 27টি নক্ষত্রকে কিন্তু রুল করে 9টি গ্রহ। 9টি গ্রহ আপনারা কে কে সেটা প্রত্যেকেই জানেন। আমাদের 12টা রাশি, 12টা রাশিকেও রুল করে থাকে কিন্তু এই 9টি গ্রহ। তো এই 9টি গ্রহের আন্ডারেই কিন্তু রাশিগুলোও চলে আসছে, নক্ষত্রগুলোও চলে আসছে। এখন শুধুমাত্র আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সেটা জানতে হবে। সেটা জানতে পারলেই আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে যে আপনাদের গণ কী। এখন দেখুন, গণ নিয়ে যদি বিষয়টাকে আলোচনা করাই হয়, আমরা জানি জ্যোতিষশাস্ত্র মতে 3টি গণ দ্বারা আমাদের গণের যে বিষয়টা আছে ভাগ করা আছে। সেটা হচ্ছে প্রথমত দেবগণ, দ্বিতীয়ত হচ্ছে নরগণ, এবং তৃতীয়ত হচ্ছে রাক্ষসগণ। তো প্রত্যেকটা গণের যে নামকরণগুলো করা হয়েছে তার মানে বৈশিষ্ট্যগত দিক থেকে কিছুটা তো তফাৎ বা তারতম্য থাকে, কিন্তু এইরকমও নয় যে কেউ দেবগণ মানে সে ভীষণ শুভ পজিটিভ মেন্টালিটির, আর কেউ রাক্ষসগণ মানে ভীষণ নেগেটিভ মেন্টালিটির। বিষয়টা আপনাদেরকে খুব সহজভাবে বৈশিষ্ট্যের মাধ্যমে বোঝাবো, তার জন্য আমাদেরকে স্ক্রিনে আসতে হবে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেবগণ মানুষের বৈশিষ্ট্য কীরকম হতে পারে। আমরা কিন্তু বেশি আজকে ডিটেলে যাব না, জাস্ট সিম্পলি বুঝবো। দেবগণ শুনেই মনে হচ্ছে শান্ত, ভদ্র, ধার্মিক, স্বভাবগত দিক থেকে তাদের মধ্যে পজিটিভ মেন্টালিটি অবশ্যই থাকে। সহানুভূতি এদের মধ্যে সব থেকে তাড়াতাড়ি চলে আসে, মানুষকে ক্ষমা করবার প্রবণতা এদের মধ্যে বিশেষত দেখা যায়, এবং সর্বদাই আধ্যাত্মিক পথে চলতে এরা পছন্দ করে, এবং সর্বদাই সৎ প্রকৃতির হয়ে থাকে। দেবগণের বৈশিষ্ট্য এটা আমরা ধরে চলতে পারি। নরগণ বা মানুষ্যগণের বৈশিষ্ট্য কী হয়? তারা কিন্তু বাস্তববাদী হয়, সামাজিক কর্ম করতে পছন্দ করে, সমাজপ্রিয় হয়, সংসার প্রিয় হয়। সংসার এবং সমাজ দুটোকে বলতে পারেন সমানভাবে নিয়ে চলতে তাদের কিন্তু পছন্দ, বা তারা কিন্তু চলতে পারে। পরিশ্রমী হয়ে থাকে, এবং সিদ্ধান্তের ক্ষেত্রে সব কিছুকে ব্যালেন্স করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু নরগণের মানুষদের মধ্যেই থাকে। দেবগণের মানুষরা একটু বেশি স্যাক্রিফাইস করতে পছন্দ করে, কিন্তু যদি আমরা মধ্যিখানে আসি তাহলে নরগণের মানুষরা কিন্তু সব কিছুকে ব্যালেন্স রেখে চলতে পছন্দ করে। ভীষণ বিবেক থাকে এই সকল মানুষের মধ্যে। রাক্ষসগণের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে তারা হয়ে যায় কিন্তু সাহসী, তাদের মধ্যে উদ্যোগের একটা বিষয় থাকে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, স্বাধীন চেতা মেন্টালিটি সর্বদা হয়ে থাকে, একটু জেদ থাকে। এখন বিষয়টা হয়ে যাচ্ছে যে দেবগণের মানুষের মধ্যে জেদ নেই আর রাক্ষসগণ মানুষের মধ্যে সততা নেই, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভুল চিন্তা ভাবনা হয়ে যাবে। এই বিষয়টা মাথার মধ্যে আনবেন না। অ্যাক্টিভেশনটা খুব তাড়াতাড়ি হয়। যদি কোনো দেবগণ মানুষের জন্য যদি ধরুন কোনো রকম এইরকম সময় আসে যেখানে তাকে সততা দেখাতে হবে, সেই সততা যতটা তাড়াতাড়ি দেবগণের ক্ষেত্রে অ্যাক্টিভেট হবে ততটা কিন্তু তাড়াতাড়ি রাক্ষসগণের ক্ষেত্রে অ্যাক্টিভেট হবে না। বুঝতে পেরেছেন? ধরুন কোনো জায়গাতে রাগ বা ঝামেলা অশান্তি হচ্ছে, রাক্ষসগণের ব্যক্তিত্বে যত তাড়াতাড়ি মাথা গরম হবে, দেবগণের ব্যক্তিত্বে তত তাড়াতাড়ি মাথা গরম হবে না। এইটাই হচ্ছে বিষয়। বাদবাকি প্রত্যেকটা গণের মধ্যে কিন্তু সেম এফেক্টিভ আর সেম গুণই কিন্তু থাকে। আর যারা নরগণের হয় তারা কিন্তু এই দুটোকে ব্যালেন্স করে চলতে পছন্দ করে। এইটাই আমার বোঝানোর বিষয়। এবার আমাদের যেটা মূল বিষয় তাতে যদি আমরা চলে আসি, আপনারা আপনাদের জন্মছক খুলে দেখুন যে আপনাদের রাশি কি। যদি আপনাদের মেষ রাশি হয়, মেষ রাশিতে যদি অশ্বিনী নক্ষত্র আপনার জন্মগ্রহণ হয়, অশ্বিনী নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র, যে নক্ষত্র যদি আপনার জন্মগ্রহণ হয় তাহলে আপনার গণ হবে কিন্তু দেবগণ। ঠিক আছে? পরবর্তীতে যেটা আমরা পাচ্ছি ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে এই নক্ষত্রের অধিপতি হয় কিন্তু স্বয়ং শুক্রদেব। তো শুক্রদেবের এই নক্ষত্রের গণ কিন্তু হয় নরগণ।
কৃত্তিকা নক্ষত্রের অধিপতি কে হয়? কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হয় কিন্তু স্বয়ং সূর্যদেব। তো এই নক্ষত্রে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের কিন্তু গণ হয় রাক্ষসগণ। বিষয়টা বুঝতে পারছেন? তো আপনারা আপনাদের জন্মছক খুলুন, খুলে দেখে নিন যে আপনাদের কোন নক্ষত্র। এবার এইটাও আপনাদেরকে বুঝতে হবে যে 12টি রাশির মধ্যে যে 27টি নক্ষত্র ভাগ করা আছে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা রাশির মধ্যেই যে 3টি নক্ষত্র পুরো কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু না। আমি এই কারণের জন্য বলছি, আমার অলরেডি এই বিষয়টা নিয়ে খুব ডিটেলে ভিডিও করা আছে। সেই ভিডিওটা যদি প্রথমে দেখে নেন তাহলে আপনাদের ক্ষেত্রে আরও সুবিধা হবে। আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা বুঝতে আরও সুবিধা হবে আপনাদের ক্ষেত্রে। যেরকম ধরুন বৃষ রাশিতেও কিন্তু কৃত্তিকা নক্ষত্র আছে, তার কি একটা চরণ কিন্তু এইখানে আমরা মানে মেষ রাশিতে শুধুমাত্র একটি চরণ কৃত্তিকা নক্ষত্রে থাকে, বাদ বাকি কিন্তু 3টি চরণ থাকে কিন্তু আপনার বৃষ রাশিতে। এই বিষয়গুলো বুঝতে আপনাদের অসুবিধা হবে, তো আমি এই কারণের জন্য এগুলো বলতে চাইছি না। আপনারা আগের ভিডিওটা দেখলে খুব সহজ হয়ে যাবে আপনাদের কাছে। তো এখন আমরা যেটা কৃত্তিকা নক্ষত্রের গণ কি তাহলে রাক্ষসগণ। কৃত্তিকা নক্ষত্রের অধিপতিও স্বয়ং থাকছে সূর্যদেবী। এবার তারপরে যে নক্ষত্রটা আসছে বৃষ রাশি রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রের অধিপতি কে হয়? সেটা হয় কিন্তু চন্দ্র, যার গণ কিন্তু হয় নরগণ। বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্র চলে আসে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি হয় কিন্তু মঙ্গলদেব, যার গণ কিন্তু হবে অবশ্যই দেবগণ। এবং সেম বিষয় মৃগশিরা নক্ষত্র কিন্তু মিথুন রাশিতেও থাকে, তারও গণ কিন্তু আমরা দেবগণ হিসাবেই লিখব। পরিষ্কার? আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রের অধিপতি হয় স্বয়ং রাহুদেব। এই নক্ষত্রের অধিপতির গণ কি হয়? নরগণ। পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র, সব থেকে পজিটিভ নক্ষত্র হিসাবে ধরা হয় নক্ষত্রকে। তো এই নক্ষত্রের গণ কিন্তু হয় দেবগণ। আর এই পুনর্বসু নক্ষত্র কিন্তু থাকে আপনার কর্কট রাশিতে, যেই নক্ষত্র অবধি কিন্তু সবচেয়ে উচ্চ অবস্থাতে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকে। এখন বর্তমানে দেবগুরু বৃহস্পতি গোচর করছে। তো পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি যখন কর্কট রাশিতে থাকে সব থেকে পরম উচ্চ অবস্থাতে থাকে। এই বিষয়টা হচ্ছে সব থেকে বড় বিষয়। এরপরে যে নক্ষত্রটা আসছে সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র কিন্তু হয় শনির নক্ষত্র, যারও গণ কিন্তু হয় দেবগণ। খুব সরল এবং খুব সৎ মেন্টালিটির মানুষ হয়ে থাকে। পুনর্বসু আর পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে আমি দেখেছি এরা ভীষণ তাড়াতাড়ি ঠকে যায় জীবনে, এই বিষয়টা কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায়। অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের গণ কি হয়? এটা কিন্তু বুধ এই অশ্লেষা নক্ষত্রের অধিপতি হয়। অশ্লেষা নক্ষত্রের গণ হয় রাক্ষসগণ। এরা খুব মার্কেটিং স্কিল এদের মধ্যে খুব পজিটিভ থাকে। এরপরে চলে আসছে মঘা নক্ষত্র। যেই মঘা নক্ষত্রের অধিপতি হয় স্বয়ং কেতু। যা কিছু গোপন রহস্য রোমাঞ্চ সব কিছুর বিষয়ে আগ্রহী এই সকল মানুষের মধ্যে থাকে। মঘা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু তাদের গণ হয়ে থাকে রাক্ষসগণ। পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হয় কিন্তু শুক্রদেব। সৃজনশীলতা, শৌখিনতা সব কিছুতে পারদর্শী এই সকল মানুষদের মধ্যে থাকায় তো এই সকল মানুষদের গণ কিন্তু হয় নরগণ। এরপরে চলে আসছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিন্তু অধিপতি হয় স্বয়ং সূর্যদেব। উত্তর ফাল্গুনী নক্ষত্রের গণ কী হয়? সেক্ষেত্রে হয় কিন্তু নরগণ। এবং এর পরবর্তী ঘরেও আমরা দেখতে পাচ্ছি উত্তর ফাল্গুনী নক্ষত্র আছে। কন্যা রাশি আপনাদের যদি হয় তাহলে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের গণও নর, আর কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের গণও কিন্তু নর। এই বিষয়গুলো মাথায় রাখবেন, না হলেই কিন্তু আপনাদের গণ্ডগোল হয়ে যাবে। এরপরে যে নক্ষত্রটা আসছে সেটা কিন্তু হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্রের গণ কী হয়? হস্তা নক্ষত্রের অধিপতি হয় স্বয়ং চন্দ্র। মেডিকেল পেশা যারা বা যারা ধরে নিন সেবামূলক কর্মের সাথে যুক্ত আছে, মানুষকে পরিষেবা দেন, মানুষের পাশে থাকেন, এনজিওর সাথে যুক্ত আছেন, এই সকল মানুষদের কিন্তু হস্তা নক্ষত্র বিশেষত দেখা গেছে। তো হস্তা নক্ষত্রের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্র অধিপতি এবং গণ হয় দেবগণ। এরপরে থাকছে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রের অধিপতি হয় কিন্তু মঙ্গলদেব। ভীষণ সাহস থাকে এই সকল মানুষের মধ্যে। চ্যালেঞ্জ নেবার ক্ষমতা ভীষণ পজিটিভ থাকে। চ্যালেঞ্জ এবং মাথা এবং মন এবং শরীর এদের একসাথে চলে বলা যেতে পারে। তো সেই দিক থেকে চিত্রা নক্ষত্রের গণও কিন্তু হয় রাক্ষসগণ। এবং তার পরবর্তীতে আমরা যদি চলে আসি তুলা রাশিতেও কিন্তু চিত্রা নক্ষত্র থাকে, যার গণ কিন্তু হয় রাক্ষসগণ। এরপরে চলে আসছে স্বাতী নক্ষত্র। খুব পজিটিভ নক্ষত্র হিসাবে স্বাতী নক্ষত্রকে বিবেচিত করা হয়, কেন এদের মধ্যে একটা পজিটিভ গুণ থাকে, আর্টিস্টিক গুণ থাকে, যে কোনো বিষয়কে খুব সহজে ক্যাপচার করবার ক্ষমতা থাকে। রাহুর নক্ষত্র হয় কিন্তু গণ কিন্তু দেবগণ।
এবারে পরের নক্ষত্রটা দেখুন, এটা বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্রের অধিপতি হয় কিন্তু দেবগুরু বৃহস্পতি। তো বিশাখা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অধিপতি হওয়া সত্ত্বেও এই গণের কিন্তু এই নক্ষত্রের গণ কিন্তু হয় রাক্ষসগণ। পরিষ্কার হচ্ছে বিষয়টা। বিশাখা কিন্তু আপনার বৃশ্চিক রাশিতেও থাকে, অতএব সেম এখানেও কিন্তু রাক্ষসগণ থাকবে। পরিষ্কার হচ্ছে বিষয়টা। অনুরাধা নক্ষত্র, যেটা শনির নক্ষত্র, খুব পজিটিভ বা বলা যেতে পারে খুব করুণ নক্ষত্র হিসাবে অনেকে দেখে, কিন্তু আমি বলবো এই সকল মানুষের কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস বা সহ্য করবার ক্ষমতা ভীষণ থাকে, মানুষের মন বোঝবার ক্ষমতা ভীষণ ভালো থাকে। তো অনুরাধা নক্ষত্র মানুষের গণ কিন্তু হয় দেবগণ। এরপরে চলে আসছে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র কিন্তু বুধের নক্ষত্র। খুব প্র্যাকটিক্যাল চিন্তাধারার মানুষ হয়ে থাকে এই সকল মানুষরা, খুব সহজে সমস্যার সমাধান করে ফেলবার ক্ষমতা এদের মধ্যে কিন্তু থাকে। জ্যেষ্ঠার ক্ষেত্রেও কিন্তু গণ আমরা যেটা জানি সেটা কিন্তু হয় রাক্ষসগণ। পরিষ্কার হচ্ছে বিষয়টা আপনাদের কাছে। এরপরে যেটা আছে মূলা নক্ষত্র। মূলা কিন্তু কেতুর নক্ষত্র হয়। মূলা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু গণ হয় রাক্ষসগণ। যে কোনো বিষয় একদম গোড়া থেকে জানার বা গোড়া থেকে জ্ঞান অর্জন করবার ইচ্ছা এদের মধ্যে সর্বদাই থাকে। এরপরে চলে আসছে পূর্বাষাঢ়া নক্ষত্র। যে পূর্বাষাঢ়া নক্ষত্রের অধিপতি কিন্তু হয় স্বয়ং শুক্রদেব। এক্ষেত্রেও এই নক্ষত্রের অধিপতির গণ হয় কিন্তু নরগণ। এরপরে চলে আসছে উত্তরাষাঢ়া নক্ষত্র। যেই নক্ষত্রের অধিপতি হয় স্বয়ং সূর্যদেব এবং এই নক্ষত্রের গণ হয় কিন্তু নরগণ। আচ্ছা, উত্তরাষাঢ়ায় তার পরবর্তী ঘরেও থাকে, যেটা হচ্ছে মকর রাশিতে, সেক্ষেত্রেও তার গণ হবে কিন্তু নরগণ। এরপরে চলে আসছে শ্রবণা নক্ষত্র। শ্রবণা যেই নক্ষত্রের অধিপতি হয় স্বয়ং চন্দ্রদেব, তো এই নক্ষত্রের অধিপতির গণ হয় কিন্তু দেবগণ। পরিষ্কার হয়েছে। এরপরে চলে আসছে ধনিষ্ঠা, যেটা মঙ্গলের নক্ষত্র। খুব সাহসিকতা নক্ষত্র হিসেবে বিবেচিত হয়। সেনা, পুলিশ বিভাগ এই সকল বিষয়ে তাদের সব থেকে বেশি করে ইন্টারেস্ট থাকে। তো এই সকল মানুষেরও কিন্তু গণ হয়ে থাকে রাক্ষসগণ। তার পরবর্তী কুম্ভ রাশিতেও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র থাকে, তার গণ হয় কিন্তু রাক্ষসগণ। এরপরে চলে আসছে শতবিশা নক্ষত্র। শতবিশা নক্ষত্রের ক্ষেত্রেও যদি আমরা দেখি তাদেরও কিন্তু গণ হয় রাক্ষসগণ। শতবিশা হচ্ছে রাহুর নক্ষত্র। জ্যোতিষবিদ্যা বা মেডিকেল পরামর্শদাতা, খুব পজিটিভ পরামর্শদাতার ক্ষেত্রে এই সকল মানুষরা, ধরুন সাইকোলজিস্ট, তাদের কিন্তু শতবিশা নক্ষত্রের মানুষদের এই সকল বিষয়গুলো ভালো লাগে। রাহুর নক্ষত্র হয়, তার গণ কিন্তু হয় রাক্ষসগণ। এরপরে যে নক্ষত্রটা আসছে সেটা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যেটা কিন্তু বৃহস্পতির নক্ষত্র, তার গণ কিন্তু হয় নরগণ। এবং তার পরবর্তী ঘরেও কিন্তু নরগণ থাকছে। বৃহস্পতির নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই সকল মানুষের মধ্যে জ্ঞান প্রদান করবার ক্ষমতা খুব ভালো থাকে, খুব ভালো টিচার হতে পারে, আধ্যাত্মিক গুরু এরা খুব ভালো হতে পারে, এই বিষয়টাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা গেছে। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যেটা শনির নক্ষত্র, খুব কঠোর মেন্টালিটির হয় এই সকল মানুষরা, তাদেরও কিন্তু গণ হয় নরগণ। এবং সর্বশেষ রেবতী, যেটা বুধের নক্ষত্র, তার গণ কিন্তু হয় দেবগণ। রেবতী নক্ষত্র, যার মধ্যে একাধিক গুণ থাকে, যে কোনো বিষয়কে খুব পজিটিভলি সাজিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা এই সকল মানুষের মধ্যে খুব পজিটিভ থাকে। মানে যা কিছু নতুন করে শুরু হয় বা সামাজিক কর্ম থেকে আরম্ভ করে সব কিছুর মধ্যে একটা রিভলিউশন নিয়ে আসা এই সকল নক্ষত্রের মানুষদের মধ্যে সব থেকে বেশি করে দেখা যায়। তো বিষয়টা খুব সহজ সরল। আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছেন যে স্বভাবগত দিক থেকে যদি বিষয়টাকে বিবেচনা বা আলোচনা করি আমরা, যে আপনাদের রাশি চন্দ্র যেই ঘরে বসে আছে, সেই চন্দ্র কোন নক্ষত্রে বসে আছে তার উপর ডিপেন্ড করে আপনার কোন গণ সেটা দেখা হচ্ছে। সেই গণ থেকে আপনাদের অষ্টকূট মিলন করা হয় যখন বিবাহের ক্ষেত্রে বিচার করা হয়, এবং আপনাদের স্বভাবগত দিক থেকেও কিছুটা বৈশিষ্ট্য আমরা গণ থেকে পেয়ে থাকি। তা আমার একটা পজিটিভলি বক্তব্য আছে, শুধু রাশির গণ নয়, আপনাদের লগ্নেরও গণটা আপনারা দেখুন। জন্মছক খুলুন, খুলে দেখুন আপনার লগ্ন কোন নক্ষত্রে আছে, লগ্ন যেই নক্ষত্রে আছে সেই নক্ষত্রের গণ কী আছে সেটাও দেখুন। ধরুন সাপোজ আপনি দেখলেন যে আপনার মেষ লগ্ন বসে আছে কৃত্তিকা নক্ষত্রে, আর আপনার দেখা গেল যে কর্কট রাশি চন্দ্র বসে আছে অশ্লেষা নক্ষত্রে, তাহলে আপনার মেষ রাশি হিসাবে যদি দেখি, মেষ লগ্ন হিসাবেও আপনার রাক্ষসগণ
আর আপনার কর্কট রাশি হিসাবে অশ্লেষা নক্ষত্র হিসাবেও রাক্ষসগণ। তাহলে সেক্ষেত্রে আপনার মধ্যে মানে বলতে পারেন অ্যাগ্রেশনটা একটু বেশিই থাকবে, যেহেতু দুটো নক্ষত্রই রাক্ষস। পরিষ্কার করে বোঝাতে পারছি? ধরুন কারুর দেব রাশিতে আর লগ্নে তার ধরে নিন রাক্ষস, তাহলে সেক্ষেত্রে অ্যাগ্রেশনটা কন্ট্রোল করবার ক্ষমতা তাদের মধ্যে থাকবে। এই বিষয়টা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি দেখার জন্য। এক্ষেত্রে আপনারা খুব সহজে বিষয়টাকে মিলিয়ে উঠতে পারবেন। তো আপনাদের লগ্নের নক্ষত্র, রাশির নক্ষত্র এবং তার গণ দুটো কী, সেই গণ দুটোকে আপনারা প্রথমত দেখুন। এই বিষয়টাই আজকে আমি বোঝানোর উদ্দেশ্য নিয়ে ভিডিওটা নিয়ে এসেছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন নক্ষত্রে জন্মগ্রহণ করলে তার গণ কী হয়, কোন গণের মানুষের স্বভাব কীরকম হয়। কোনো গণ কিন্তু নেগেটিভ নয়। প্রোটেকশান হিসাবে যদি সবথেকে আগে কোনো গণকে এগিয়ে রাখা হয়, সেটা কিন্তু রাক্ষস গণের মানুষদেরকে এগিয়ে রাখা হয়। বলা হয়, এটা চলিত কথা, যে পুরুষ মানুষের রাক্ষস গণ হওয়াটাই সর্বশ্রেয়, কেন তারা খুব ভালো প্রোটেক্টর হতে পারে। ক্ষমা করে দেওয়াটাই সর্বদা কিন্তু বলতে পারেন ঠিক নয়, আবার ক্ষমা করে দেওয়াটাও অনেক ক্ষেত্রে ঠিক হয়। তো এই দুটোর মধ্যিখানে হচ্ছে নরগণ, এটাও আপনারা বুঝতে পারছেন। আর দেবগণের বিষয়টা তো বৈশিষ্ট্যটা বুঝতেই পারছেন, খুব সহজ সরল হয়ে থাকে এই সকল মানুষরা। তো এই ছিল আজকে আমাদের প্রতিবেদন, কোন রাশির কোন নক্ষত্রে জন্মগ্রহণ করলে আপনাদের কী গণ হয়। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।